হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে। আমরা আলোচনা করব ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে। নেগেটিভিটি একে আমরা সংক্ষেপে ইএন বলে নেব। ইলেকট্রোনেগেটিভিটিকে সংক্ষেপে ইএন বলবো। এই ইলেকট্রোনেগেটিভিটিটা কি না, বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো সর্বপ্রথম আমরা ডেফিনেশনটা জানবো। টেন্ডেন্সি to attract tendency of an atom tendency of an atom to attract shear pair of electron in a covalent bond অর্থাৎ সমযোজী বন্ধন গঠনকারী কোনো একটা অ্যাটমের বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয় বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। তো কি বললাম, টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট শেয়ার পেয়ার অফ ইলেকট্রন ইন এ কোভ্যালেন্ট বন্ড ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। ধরো এখানে একটি হাইড্রোজেন অ্যাটম আর এখানে একটি ক্লোরিন অ্যাটম রয়েছে। এই দুজন কি করবে না, দুটি করে ইলেকট্রন পরস্পর শেয়ার করে কি করবে, একটি সমযোজী বন্ধন গঠন করবে, অর্থাৎ একটা কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। এই সমযোজী বন্ধনের যে ইলেকট্রন জোড়, এই সমযোজী বন্ধনের যে ইলেকট্রন জোড় দুটো রয়েছে, ইলেকট্রন জোড়, এই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। এখানে ইলেকট্রন যে টানবে তার মাথায় আংশিক ডেল মাইনাস আর যে ছাড়বে আংশিক ডেল প্লাস হবে। আমরা জানি হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। এখানে আমরা বলবো ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন অ্যাটম। এখানে হাইড্রোজেন অ্যাটমের থেকে ক্লোরিন অ্যাটমটা বেশি তড়িৎ ঋণাত্মক, তাই কি করবে, এই বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়টাকে ক্লোরিন তার নিজের দিকে টেনে নেবে। এই টেনে নেওয়ার ঘটনাটাকে বলা হয় কি, ইলেকট্রোনেগেটিভিটি। তো আশা করি বুঝতে পেরেছো। এর এককটা কি হবে না, এর কোনো একক থাকবে না, ইউনিট। এর কোনো একক নেই, নো ইউনিট, এর কোনো ইউনিট নেই। কারণটা কি না, এই ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কি একটি রিলেটিভ প্রপার্টিজ, বিকজ ইলেকট্রোনেগেটিভিটি ইজ এ রিলেটিভ প্রপার্টিজ। কারণটা হচ্ছে কি, ইলেকট্রোনেগেটিভিটি ইজ এ রিলেটিভ প্রপার্টি। একে বিভিন্ন স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়, তাই এর কোনো একক নেই। তো এর আগে আমরা আয়নাইজেশন এনার্জি কিংবা ইলেকট্রন এফিনিটির ক্ষেত্রে আমরা কি দেখেছি, তাদের একটা ইউনিট ছিল যে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম কিংবা কিলো জুল পার মোল ছিল।
কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কোনো এখানে একক নেই, কারণ এটা হচ্ছে একটি রিলেটিভ প্রপার্টিজ। তো ইলেকট্রন এফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখব। যদি আমরা একটা বড় করে দাগ টানি, এদিকটা লিখবো আমরা ইলেকট্রন এফিনিটি আর এদিকে লিখবো আমরা ইলেকট্রন নেগেটিভিটি। ইলেকট্রন নেগেটিভিটি তো ইলেকট্রন এফিনিটি কাকে বলে বলছিলাম না, কোন ইলেকট্রনকে তার সর্ববহিস্থ কক্ষে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলেছিলাম, ইলেকট্রন এফিনিটি বলেছিলাম। অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন ইন আউটারমোস্ট ইলেকট্রন। ইলেকট্রন এফিনিটি কাকে বলেছিলাম না, অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন, acceptance of electron in outermost shell, in outermost shell। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে গ্রহণ করার যে প্রবণতা তাকে বলেছিলাম ইলেকট্রন এফিনিটি। বাট ইলেকট্রন নেগেটিভিটি কি না, অ্যাট্রাকশন অফ ইলেকট্রন। কি করবে না, ইলেকট্রন পেয়ারকে, শেয়ার পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা তাকে বলেছে কি ইলেকট্রন নেগেটিভিটি। অর্থাৎ অ্যাট্রাকশন অফ ইলেকট্রন। অ্যাট্রাকশন অফ ইলেকট্রন। ইলেকট্রন এফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি জিনিসটা সেম নয়। এখানে কি করবে, ইলেকট্রন এফিনিটির ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটাকে গ্রহণ করবে, বাট ইলেকট্রন নেগেটিভিটি কি করবে, বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেবে, তাকে বলা হয় ইলেকট্রন নেগেটিভিটি। এর ক্ষেত্রে ইলেকট্রন এফিনিটির যে ইউনিট সেটা আমরা কি জেনেছিলাম, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বা আমরা কি জেনেছিলাম অর কিলো জুল পার মোল জেনেছিলাম। কিন্তু এর ক্ষেত্রে কোনো ইউনিট নেই, নো ইউনিট অফ ইলেকট্রোনেগেটিভিটি এইটা। আর এই ইলেকট্রন এফিনিটিটা কোথায় দেখা যায়, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। ইলেকট্রন এফিনিটি হতে গেলে কি লাগবে, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের প্রয়োজন। হচ্ছে কি আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম নিড ফর ইলেকট্রন এফিনিটির জন্য আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের প্রয়োজন। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কি থাকছে, বন্ডেড বিটুইন টু অ্যাটম। এখানটায় যেটা হবে সেটা হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে বন্ডেড হবে, বন্ডেড বিটুইন টু অ্যাটম। তবে কোন ধরনের বন্ডের ক্ষেত্রে না, জেনারেলি কোভ্যালেন্ট বন্ড। অবশ্যই মনে রাখবেন কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড হতে হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কি দরকার না, কোভ্যালেন্ট বন্ড হতে হবে। তাহলে আমরা এখানে যেটা জানলাম যে ইলেকট্রন এফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে ডিফারেন্সটা কি না, ইলেকট্রন এফিনিটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন ইন আউটারমোস্ট শেল। সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতা তাকে বলা হয় কি ইলেকট্রন এফিনিটি। আর ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে কি অ্যাট্রাকশন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে বলা হয় কি ইলেকট্রন নেগেটিভিটি। আর ইলেকট্রন এফিনিটির ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অর কিলো জুল পার মোল। আর এখানে ইলেকট্রন নেগেটিভিটির কোনো ইউনিট নেই, কারণ এটি একটি রিলেটিভ প্রপার্টিজ, একে বিভিন্ন স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে। আর ইলেকট্রন এফিনিটি হচ্ছে কি আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন এফিনিটি দেখা যায়। আর ইলেকট্রন নেগেটিভিটির ক্ষেত্রে অবশ্যই কি দুটো অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড হতে হবে।
এবার আমরা জানবো ফ্যাক্টর। Factor on which electronegativity depend. কোন কোন ফ্যাক্টরের উপর ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে থাকে? তো নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে কি বলতো, সাইজ অফ অ্যাটম। এক নম্বর হচ্ছে সাইজ অফ অ্যাটম। সাইজ অফ অ্যাটম, না ধরো এখানে একটি নিউক্লিয়াস রয়েছে আর এরকম একটা সাইজ রয়েছে অ্যাটম, আর এই ক্ষেত্রে যেটা দেখছি আমরা কি, নিউক্লিয়াস এবং তার সাইজটা অনেক বড়, ঠিক আছে, আর এখানে মাত্র দুটো সেল এরকম। তো এই ক্ষেত্রে যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকবে, এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই নিউক্লিয়াস কি করবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স যেটা, সেটা কি শর্ট ডিসটেন্স রয়েছে। তাহলে শর্ট ডিসটেন্স, যেহেতু নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের মধ্যে দূরত্ব অনেক কম, শর্ট ডিসটেন্স, যার ফলে কি হবে, এখানে অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে। আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স অনেক বেশি, ফলে তার কি অ্যাট্রাকশন অনেক কম। তো এখানে অ্যাট্রাকশন বেশি হওয়ার জন্য কি হবে, এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে, আর এর অ্যাট্রাকশনটা কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হবে, কারণ এখানে অ্যাট্রাকশনটা অনেক কম। তো এখানে দেখতে বুঝতে পারছি যে সাইজ যত ছোট হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, আর সাইজ যত বড় হবে ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে। কারণটা কি, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে দূরত্বটা অনেক বেশি থাকে, ফলে সেখানে অ্যাট্রাকশন অনেক কম থাকে। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ। সাইজ যদি বড় হয় তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, এবং সাইজ যদি ছোট হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বেশি হবে। যদি সাইজ ছোট হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে, আর সাইজ বড় হলে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। তাহলে আমরা বলতে পারি সাইজ বিগ সাইজ, বলতে পারি বিগ সাইজ হলে কি হবে, এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হবে। আর যদি স্মল সাইজ হয়, স্মল সাইজ হলে কি হবে, সেই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে। তাহলে আরেকবার বললাম যে সাইজ যত ছোট হবে, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে দূরত্ব কম হবে, দূরত্ব কম হলে কি হবে, সেখানে অ্যাট্রাকশন অনেক বেশি থাকবে, ফলে তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে। আর সাইজ যত বড় হবে অ্যাটমের, সেক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে কি হবে, দূরত্ব অনেক বেশি হবে, ফলে অ্যাট্রাকশন অনেক কম হবে, যার জন্য কি হবে, তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হবে। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ। দ্বিতীয় হচ্ছে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ, তো ধরো এখানে কত রয়েছে, তিনখানা প্রোটন রয়েছে, আর এখানে একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে 12টা প্রোটন রয়েছে। তাহলে কোন ক্ষেত্রে বেশি ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হবে? এই ক্ষেত্রে
ইলেকট্রন রয়েছে আর এই ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে। তো কোন ক্ষেত্রে বেশি ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হবে? না এই ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বারা সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটা আকর্ষিত হবে, কারণ এখানে 12টি প্রোটন একটি নিউট্রন একটি ইলেকট্রনকে টানছে, তাহলে এর অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে। আর এই ক্ষেত্রে একটি ইলেকট্রনকে 3খানা প্রোটন নিজের কেন্দ্রের দিকে টানছে, তাহলে এই ক্ষেত্রে এর তুলনায় এর অনেক অ্যাট্রাকশন কি হবে? কম হবে। তো নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তার আকর্ষণ বল তত কি হবে? বেশি হবে। আর নিউক্লিয়ার চার্জ যত কম হবে তার আকর্ষণ বল কম হবে। ধরো আমাকে 6জন ছেলে একদিকে টানছে, আরেক দিকে একজন ছেলে বাম দিকে আমাকে টানছে, তাহলে আমাকে সব থেকে বেশি কে টানতে পারবে? যে দিকটায় 6জন ছেলে মিলে আমাকে টানছে সেদিকটায় বেশি পরিমাণ আমি কি হবে? ঝুঁকে পড়বো, যেদিকে একজন আছে তার তুলনায়। ঠিক এখানেও এখানে একটি ইলেকট্রনকে 3খানা প্রোটন টানছে, আর এখানে একটি ইলেকট্রনকে 12খানা প্রোটন টানছে, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোনখানে বেশি হবে? এই ক্ষেত্রে বেশি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তার অ্যাট্রাকশন তত বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি তত বেশি হবে। তারপরে বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল নিউক্লিয়ার চার্জ। ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, এবং নিউক্লিয়ার চার্জের পরিমাণ যত কম হবে ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে। এবারে যাব চার্জ ও ক্যাটায়ন। তৃতীয় পয়েন্ট, চার্জ অন ক্যাটায়ন। চার্জ অন ক্যাটায়ন, এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ পজিটিভ চার্জ অন ক্যাটায়ন। ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল পজিটিভ চার্জ অন ক্যাটায়ন। ক্যাটায়নের মাথায় পজিটিভ চার্জ যার যত বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। তাই আমরা বললাম যে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? না ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ পজিটিভ চার্জ অন ক্যাটায়ন। যদি ধরো আয়রন 3+, আয়রন প্রথমে আমরা নেব আয়রন 2+ এবং আয়রন 3+, এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? না ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ পজিটিভ চার্জ অন ক্যাটায়ন। তাহলে কি হবে? আয়রন 3+ এর কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। কারণটা কি? না এক্ষেত্রে কি হচ্ছে, সে চাইলে পজিটিভ চার্জ যত বেশি থাকবে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে বেশি পরিমাণ নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তাই ইলেকট্রনকে সে কি করবে? নিজের দিকে বেশি পরিমাণ অ্যাট্রাক্ট করবে। সিমিলারলি যদি আমরা বলি ম্যাঙ্গানিজ 2+ এবং ম্যাঙ্গানিজ 6+, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হবে? না ম্যাঙ্গানিজ 6+ এর ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ 6+ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কারণ চার্জ পজিটিভ চার্জ যত বেশি হবে সে তত বেশি নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। এরপরে যেটা চার্জ অন অ্যানায়ন। চার্জ অন অ্যানায়ন, চতুর্থ পয়েন্ট, চার্জ অন অ্যানায়ন। Electronegativity inversely proportional with negative charge on anion. Negative charge on anion. Negative charge on anion. এক্ষেত্রে কি হবে? না অ্যাটমের মাথায়
যত নেগেটিভ চার্জ বেশি থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে। কারণটা কি না, নেগেটিভ চার্জ কি করবে, নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে নিতে চাইবে না, কারণ সেই ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা অনেক বেশি হবে। আর যার মাথায় নেগেটিভ চার্জের পরিমাণ কম হবে সে ইজিলি ইলেকট্রনকে নিতে চাইবে। কিন্তু যদি তার কাছে এক্সেস ইলেকট্রন থাকে, নেগেটিভ চার্জ এক্সেস থাকে, তখন সেই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে না, কারণ সেই ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা অনেক বেশি হবে। যেমন আমরা বলতে পারি যে নাইট্রোজেন মাইনাস N2 মাইনাস, এখানে এদিকটায় মাইনাস N2 মাইনাস এবং N3 মাইনাস, এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হবে না, আমি বলেছি ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ নেগেটিভ চার্জ অন অ্যানায়ন। অর্থাৎ কি হবে, যার মাথায় চার্জের পরিমাণ কম থাকবে সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেশি থাকবে। আর যে ক্ষেত্রে কি থাকবে, নেগেটিভ চার্জের পরিমাণ অ্যাটমে বেশি থাকবে, সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বা অ্যাট্রাকশন করার টেন্ডেন্সি অনেক কম থাকবে। কারণ কি না, এক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি হবে, অনেক বেশি হবে। আর এদের যে অর্ডারটা হবে সেটা কি এখানে এরকম হবে। এইখানটায় কি হবে না, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইজ মোর। এখানে অধিক পরিমাণ কি হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, যার জন্য কি হবে, এখানে এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হবে। যদি আমরা বলি যে অক্সিজেন মাইনাস এবং O2 মাইনাস, তাহলে এর ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে O মাইনাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার থেকে O2 মাইনাসের থেকে। এরপরে যেটা আমরা আলোচনা করব, পঞ্চম পয়েন্ট, হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন জিনিসটা কি এটা তোমরা ভালো করে জানতে পারবে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং যখন পড়ানো হবে সেখানে হাইব্রিডাইজেশন সম্পর্কে অনেক ডিপলি আলোচনা করা হবে। তো এখানে হাইব্রিডাইজেশনের উপরে ইলেকট্রোনেগেটিভিটি কেমন করে ডিপেন্ড করে সেটা সম্পর্কে জাস্ট আমি বলবো। তো হাইব্রিডাইজেশন তিন ধরনের হয়। একটা হচ্ছে শুধু এইটুকু জানো sp2, আর একটা হচ্ছে sp, আরো বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন হয়, আরো অনেক ধরনের হাইব্রিডাইজেশন হয়। তবে আমরা এখানে তিনটে হাইব্রিডাইজেশন নিতে হবে। এরপরে sp3d2 হয়, আর হচ্ছে তোমার sp3d, আরো বেশি হয়, অনেকগুলো হাইব্রিডাইজেশন 4-5 ধরনের হয়। তো সেখানে আমরা তিনটে হাইব্রিডাইজেশনের উপর আলোচনা করব। তো এই হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 sp3 হাইব্রিডাইজেশন। এখানে ইলেকট্রোনেগেটিভিটিটা ডিপেন্ড করবে কার উপরে না, s এর পার্সেন্টেজের উপরে, পার্সেন্টেজ অফ s এর উপরে না, পার্সেন্টেজ অফ s এর উপরে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করবে। পার্সেন্টেজ অফ s এর মান যত বেশি হবে তত কি হবে, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, তার তত বেশি হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি s এর যে পার্সেন্টেজ, s ইকুয়াল টু কত, s আর p দুটো রয়েছে, তার মানে হচ্ছে কি 50%। সালফারের s ক্যারেক্টার এখানে হচ্ছে 50%, আর এখানে s ক্যারেক্টার হচ্ছে তিনটি রয়েছে, তার মানে s ক্যারেক্টার হচ্ছে 33.33%। আর এখানে যেটা রয়েছে s ক্যারেক্টার সেটা হচ্ছে কত, 3 আর 4, তার মানে 25%। আমরা কি বললাম, হাইব্রিডাইজেশন সম্পর্কে আমরা কেমিক্যাল বন্ডিং এ বেশি ভালো করে জানতে পারবো। তো হাইব্রিডাইজেশনের উপরে ইলেকট্রোনেগেটিভিটি কেমন ডিপেন্ড করে না, হাইব্রিডাইজেশন বিভিন্ন ধরনের হয়, sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3 ইত্যাদি হয়। তো এই s ক্যারেক্টার যত বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, আর s ক্যারেক্টার যত কম হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে। তো এখানে দেখতে পাচ্ছি দুটো sp তে কত রয়েছে, দুটো, তাহলে s এর পার্সেন্টেজ কত 50%, এখানে তিনটি রয়েছে, দুটো p একটা s, তাহলে s এর পার্সেন্টেজ হচ্ছে 33.3%। আর এখানে sp3 তে দেখতে পাচ্ছি তিনখানা p আর একটা s রয়েছে, তার মানে হচ্ছে কি এখানে 25% s ক্যারেক্টার। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি হবে না, এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি হবে, সবথেকে বেশি sp হাইব্রিডাইজেশন, তারপরে sp2
তারপরে হচ্ছে sp3। তাহলে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে sp, তারপরে sp2, sp3 হাইব্রিডাইজেশনের। এই ছিল আমাদের ভেক্টর ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে। এরপরে যেটা আমরা জানবো যে ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি। এরপরে জানবো ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি। ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যালং এ পিরিয়ড। অ্যালং এ পিরিয়ড, অ্যালং এ পিরিয়ড। তাহলে পিরিয়ডিক টেবিলে আমরা কোন দিক থেকে কোন দিকে যাই? লেফট টু রাইট। এটা কি হচ্ছে আমরা লেফট টু রাইটের দিকে। যদি আমরা লেফট টু রাইটের দিকে যাই কি হবে? লেফট থেকে রাইটের দিকে যত যাব তত হবে কি নিউক্লিয়ার চার্জ বাড়বে। এখানে কি হবে? নিউক্লিয়ার চার্জ তত কি হবে? বাড়বে। পিরিয়ডিক টেবিলে আমরা পর্যায় বরাবর যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন নিউক্লিয়ার চার্জ বাড়বে। আর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাচ্ছে মানে কি? সেখানে তার ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ। একটু আগেই আমরা জেনেছি যে ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনেট উইথ নিউক্লিয়ার চার্জ। যে নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। এটা ছিল দ্বিতীয়। সিমিলারলি তাহলে দেখলাম কি না পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে এখানে লিখতে পারি যে লেফট টু রাইট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে। আচ্ছা, এর আগে আমরা জেনেছিলাম যে লেফট টু রাইট গেলে ইলেকট্রন এফিনিটিও তো বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রন এফিনিটিও লেফট টু রাইট বৃদ্ধি পায়। সেই সঙ্গে কি জেনেছিলাম? আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জিও কি ছিল? লেফট টু রাইটে যত যাওয়া যাবে তত বৃদ্ধি পাবে। এরপরে আমরা জানবো ডাউন দা গ্রুপ। কি হলো? ডাউন দা গ্রুপ। ডাউন দা গ্রুপ। আচ্ছা, গ্রুপ বরাবর আমরা যত নিচের দিকে যাব তত কি হবে? নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? সাইজ ইনক্রিজ করবে। সাইজ ইনক্রিজ করবে। আর সাইজ যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? ডিক্রিজ করবে। কারণটা কি আমরা জেনেছি না ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ। যে সাইজ যত বড় হবে তার কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি তত কি হবে? কম হবে। যদি আমরা ছবির সাহায্যে দেখি, কিরকম ছবির সাহায্যে দেখো, যত নিচের দিকে যাব আমরা কি পাবো না এরকম আকৃতিটা বাড়তে থাকবে। আবার যদি নিচের দিকে যাই তখন নাম্বার অফ সেল কি হবে? আরো বাড়বে। এইভাবে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের কি হবে? আকর্ষণ বল তত হ্রাস পেয়ে যাবে। যার জন্য কি হয় না সাইজ যত বৃদ্ধি পাবে তার কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি তত ডিক্রিজ করবে। এরপরে যেটা আমরা জানবো কি না মেজারমেন্ট। কিভাবে আমরা ইলেকট্রোনেগেটিভিটিকে পরিমাপ করব? পরিমাপ করব ইলেকট্রোনেগেটিভিটিকে। মেজারমেন্ট। মেজারমেন্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি। ধরো একটা অ্যাটম A, তার ইলেকট্রোনেগেটিভিটি XA, আরেকটা অ্যাটম B, তার ইলেকট্রোনেগেটিভিটি XB। এদের যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য সেটা হবে কি না ডেল EN। এইটা তাহলে দুটি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে ডেল EN। তো এখানে সায়েন্টিস্ট এটাকেই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিকে এইভাবে পরিমাপ করা হয়। দুটো অ্যাটমের
ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যই হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটির মেজারমেন্ট করা হয় এইভাবে। সায়েন্টিস্ট মুলিকেন তিনি বলেছেন যে আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটির এভারেজ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সরি, মুলিকেন স্কেল অনুযায়ী কি বলেছেন? মুলিকেন স্কেল অনুযায়ী কি বলেছেন? তিনি বলেছেন এভারেজ অফ ইলেকট্রোনেগেটিভিটি কি না, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এভারেজ অফ ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটির এভারেজ হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকর্ডিং টু মুলিকেন স্কেল। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সমান কি হবে না আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি এর এভারেজ, যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পরিমাপ করা হয় মুলিকেন স্কেল অনুযায়ী আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটির এভারেজ করলে সেখান থেকে আমরা পেয়ে যাব যে ইলেকট্রোনেগেটিভিটি। এরপরে আমরা জানবো পাউলিং স্কেল। কি জানবো? পাউলিং স্কেল। টোটাল পিরিয়ডিক টেবিলে 10খানা এলিমেন্টের তোমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখতে পারো ওটাই বেশি সব থেকে কাজে লাগবে। আমি সেই 10খানা লিখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পাউলিং যে স্কেল তৈরি করেছিলেন তাতে 10খানা এলিমেন্টের আমি উদাহরণ দিলাম। যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, কত? 4.0। অক্সিজেনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি